আজকের এই আজকের এই সেশনে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আহ, আমরা আসলে অনেক বেশি এক্সাইটেড আপনাদেরকে নিয়ে, সেই সাথে অনেক বেশি আশাবাদী যে ইয়ারফোন দরকার একটা যে আপনারা আসলেই অনেক বেশি অ্যাডভান্স, মানে অনেকে হয়তোবা রিটেন নিয়ে খুব বেশি আশাবাদী না, আবার অনেকেই আশাবাদী থাকলেও মানে প্রিপারেশনের ক্ষেত্রে খুব বেশি সচেতন না। সেই ক্ষেত্রে আপনারা এক্সেপশনাল আসলেই। সো আপনাদেরকে প্রথমে আমি অভিবাদন জানাতে চাই ওয়ারিয়র্স এর পক্ষ থেকে। আশা করছি আপনাদের পুরো জার্নিটা আমাদের সাথে ভালো কাটবে এবং আমরা আপনাদের সঠিক গাইডলাইন দিতে পারবো। তো আমি আমার কথা না বাড়িয়ে আজকে আমাদের প্যানেলিস্টদের আপনাদের সাথে পরিচয় করে দিব। আমাদের প্যানেলে আজকে আমাদের সাথে যুক্ত আছেন দুইজন মেধাবী মুখ, মানে অনেক বেশি মেধাবী বলা চলে। একজন হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ফারজানা রিতু ম্যাডাম, আর আরেকজন হচ্ছেন আহ, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পারভেজ হোসেন। সো আমি কথা না থ্যাংক ইউ বাড়িয়ে রনি। সরাসরি আমাদের ডিসকাশন বা আলোচনায় চলে যাব। আমি প্রথমেই পারভেজ ভাইকে দিয়েই শুরু করব। সেটা হচ্ছে যে আহ, আমরা যে সিনিয়র অফিসার কিংবা অন্যান্য ব্যাংকের যে রিটেন পরীক্ষাগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে দেখি যে আমরা সবসময় কেন যেন ব্যাংকের রিটেনটা অন্যান্য রিটেনগুলোর থেকে আলাদাভাবে মানে কাউন্ট করা হয়। অর্থাৎ এইটার পরীক্ষাটার কম্পিটিশন লেভেল বা এটার কোশ্চেনের ধরন অন্য পরীক্ষার তুলনায় আলাদা। আসলে কেন আলাদা বলা হয়? আসলে মানে এটা কি আসলে তুলনামূলক কঠিন নাকি সোজা? মানে এখানে কি ধরনের পার্থক্য হয় যার জন্য আমরা এটাকে আলাদাভাবে কাউন্ট করি? বা মানে অনেকে দেখা যায় যে বিসিএস এ খুব ভালো করলেও ব্যাংক রিটেনে ভালো করতে পারতেছে না। আবার অনেকেই দেখা যাচ্ছে যে ভাইভাতে টুকুর ক্যান্ডিডেট, কিন্তু আসলে রিটেনে ভালো করতে পারতেছে না। সো এখানে আসলে বেসিক পার্থক্যটা কোন জায়গায় আসলে, কাজুস ভাই? রনি, ধন্যবাদ আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনি যে প্রশ্নটি করলেন যে ব্যাংক রিটেন কেন বিসিএস বা অন্যান্য রিটেনের থেকে আলাদা, আমি এক কথায় বলবো যে ব্যাংক রিটেন এখানে 2 ঘন্টায় 200 মার্কের উত্তর করতে হচ্ছে। অন্যদিকে বিসিএস এ আমাদের হচ্ছে নির্দিষ্ট সিলেবাস রয়েছে এবং এই সিলেবাসের মধ্য থেকে প্রত্যেক দিন আমাদের একটা করে এক্সাম হচ্ছে 3 ঘন্টা বা 4 ঘন্টার করে, যেখানে 100 বা 200 মার্কের। সেক্ষেত্রে আমরা একদিন যদি ভুল করি সেটা পরবর্তীতে আমরা সেই ভুলটা আমাদের পুষিয়ে নেওয়ার একটা সময় পাচ্ছি বা আমরা পুষিয়ে নিতে পারি। কিন্তু ব্যাংক রিটেনে দেখা যায় এই 200 মার্কে আমাদের 2 ঘন্টায় রিটেনে বসতে হয়। ওই 2 ঘন্টা আমরা কি করতে চাই, কি করব, এবং আমাদের সময়টা লিমিটেড থাকে। মূলত বিসিএস এবং ব্যাংক রিটেনের যে পার্থক্যটা সেটা হচ্ছে সময়। এই 2 ঘন্টার সময়ের মধ্যে আমাদের 200 মার্কের পরীক্ষা দিতে হয়। সেখানে আমাদের ফোকাস লিখতে হয়, ইংলিশ ফোকাস, বাংলা ফোকাস, ম্যাথ লিখতে হয়। সেখানে আমাদের জিকে লিখতে হয়, মানে ট্রান্সলেশন লিখতে হয়। মূলত আমি বলবো যে এখানে যে লিমিটেড সময়ের মধ্যে আমাদের পরীক্ষাটা দিতে হচ্ছে, এটাই পার্থক্য মূলত। আহ ধন্যবাদ পারভেজ ভাই। আমি সরাসরি চলে যাব ফারজানা ঋতুর কাছে। ঋতু এখন বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। আহ সেই সাথে ঋতুর আরেকটা পরিচয় আছে। ঋতু 21 সাল ভিত্তিক সিনিয়র অফিসারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি তে সিনিয়র অফিসার হিসেবে সুপারিশ প্রাপ্ত। সো ঋতুর আসলে এই অল্প সময়ে অনেক বেশি অ্যাচিভমেন্ট বলা চলে, কারণ ঋতু কিন্তু খুব বেশি সিনিয়র না। ঋতু হচ্ছে 16-17 সেশনের, অর্থাৎ আহ খুবই সমসাময়িক। সেই তুলনায় তার অ্যাচিভমেন্ট গুলো অনেক বেশি। সে 44তম বিসিএস এর ভাইবা দিয়েছে। সে 45তম বিসিএস এর রিটেন অলরেডি কমপ্লিট করছে। সে 46 এর রিটেন ক্যান্ডিডেট। সে বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালক। তার সাথে সে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সে সিনিয়র অফিসার হিসেবে সুপারিশপ্রাপ্ত। আসলে এত কম সময়ে এত বেশি অ্যাচিভমেন্ট কিভাবে সম্ভব ঋতু? রহস্য কি? ধন্যবাদ ধন্যবাদ রনি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আমি ফারজানা আক্তার লিচু। আমি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে কর্মরত আছি। তো যেটা বলতেছিলাম, আমি আসলে কখনো ব্যাংকের প্রিপারেশন নেইনি। আমি বিসিএস টাই আমার টার্গেট ছিল। আমি বিসিএস নিয়েই পড়াশোনা করেছি। তো ব্যাংকের প্রিলিগুলো দিতাম আমার এক্সপিরিয়েন্সের জন্য। আমার তো মেন টার্গেট বিসিএস। আমি শুধুমাত্র ব্যাংকের প্রিলিগুলো এমনিতেই দিব, বললে হবে না হলে নেই।
তো তো ব্যাংকের ফিলির জন্য নতুন করে কিছু বলবো না, কারণ আমার বিসিএস ফিলি পড়া ছিল। তো এই কারণে ব্যাংকের ফিলি আমি খুব ইজিলি টিকে গিয়েছি। এরপরে সে রিটেনের ব্যাপারে আমি যদিও শিওর ছিলাম না যে এই বিবিএডিতে আমার ফ্রিলি হবে, কারণ আমাদের ফিলি প্রশ্ন খুবই কঠিন হয়েছিল। তো আমি রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, যদি আমি ফ্রিলিতে টিকে যাই তাহলে সেই ক্ষেত্রে আমি রিটেনের প্রিপারেশন নিব। তো ফ্রিলির রেজাল্ট যেদিন বের হলো, তারপর থেকেই আমি ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখা শুরু করলাম। তো বুঝলাম যে খুব বেশি ডিফারেন্স নেই ম্যাথ বাদে। প্যাসেজ, ট্রান্সলেশন, তারপর জিকে, ফোকাস, সবই মূলত বিসিএস এর পড়াশোনার সাথে মিলে যায়, তাই আমাকে আলাদা এফোর্ট দিতে হয়নি। শুধু কিছু কিছু জিনিস মাথায় রাখছিলাম, যেহেতু 2 ঘন্টার মধ্যে আমাকে অনেক কিছু অ্যান্সার করতে হবে। ফোকাস লিখতে হবে একটা বাংলা, একটা ইংলিশ, তারপর ম্যাথ করতে হবে, ট্রান্সলেশন করতে হবে, আর্গুমেন্ট করতে হবে। উম, তো অনেক কিছু একসাথে করতে হয় 2 ঘন্টার মধ্যে, আসলে করাটা খুবই টাফ। তো ওটার আমি প্রিপারেশন নিতাম। আমি ফোকাসের জন্য আমি সবকিছুর জন্য সময় ভাগ করে রেখেছিলাম। লাইক ফোকাসে আমি সর্বোচ্চ 20 মিনিট দিব, একটা ফোকাসে 20 মিনিট, আর একটা ফোকাসে 15 থেকে 16 মিনিট। ম্যাথে আমি 30 মিনিট রাখবো, আর জিকের জন্য সর্বোচ্চ 10 মিনিট, এর মধ্যে আমি কমপ্লিট করবো। আসলে এক একটা পরীক্ষায় দেখা যায় এক এক রকমের সিস্টেম হয়, যেমন বিবিএডি তে আপনার পেজ দেওয়া থাকে একদম নির্দিষ্ট করে, আর উপরে কোশ্চেনও দেওয়া থাকে যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর 1। এরপরে এও দেওয়া থাকে, বি দেওয়া থাকে, সি দেওয়া থাকে, ওইটুকু স্পেসের মধ্যে আপনাকে লিখতে হয়। তার ফোকাসের জন্য পেজ নির্দিষ্ট, সবকিছুই নির্দিষ্ট। আবার কোনো কোনো পরীক্ষায় যেমন SO 21-এ আপনার পেজ নির্দিষ্ট ছিল, কিন্তু ওপরে কোনো কিছু দেওয়া ছিল না। লাইক অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 ওই পেজে লিখতে হবে এমন ছিল না। তো যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে সুবিধা, আপনি প্রথমে জিকে দিয়ে শুরু করবেন, কারণ জিকেটা কিন্তু খুবই সহজ আসে। যেটা 15টা থাকে তার মধ্যে 10টা ইজিলি পারা যায়, 5টা একটু মিডিয়াম থাকে, আর 5টার মধ্যে 2-3টা খুব কঠিন থাকে, তো অনেকেই পারে না। তো 12-13টা ইজিলি অ্যান্সার করা পসিবল জিকে, যদি আপনারা সমসাময়িক বিষয় নিয়ে জ্ঞান রাখেন, বা আমরা যেগুলো আগে থেকে জানি এই টাইপেরই জিকে আসে, খুব বেশি কঠিন আসে না। তো আমি বলবো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমে যদি আপনি পারেন তো জিকে দিয়ে শুরু করবেন, কারণ জিকেটাই আমাদের স্ট্রং জোন ব্যাংকের রিটেনের ক্ষেত্রে। তো জিকে যেখানে অ্যান্সার করতে বলবে সেখানে আপনার অ্যান্সার করে নেবেন, আর যদি নির্দিষ্ট করে বলা না থাকে তাহলে আপনি ফার্স্ট পেজে জিকে লিখে ফেলবেন। তো জিকের ক্ষেত্রে আমি বলবো যে পুরো সেন্টেন্স লেখার দরকার নেই, আপনার কাছে যে যে যেটুকু জানতে চাবে শুধু আপনারা সেইটুকুই অ্যান্সার করবেন, 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ডে। যদি জিজ্ঞেস করে যে মুজিবনগর সরকার কত সালে গঠিত হয় বা কত তারিখে গঠিত হয়, তাহলে আপনি পুরো সেন্টেন্স লিখবেন না, আপনি শুধু লিখবেন 10 এপ্রিল গঠিত হয়, ব্যাস এটুকুই। কারণ পুরো সেন্টেন্স লিখলেও যে মার্কস, শুধু 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ড লিখলেও সেই মার্কস। তো এখানে আপনার অনেকটা টাইম সেভ হবে যদি আপনি 1 ওয়ার্ডে অ্যান্সারটা লিখেন, 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ড। পুরো সেন্টেন্স লিখতে গেলে অনেক সময় নষ্ট হবে। তো জিকে যেটা পারবেন অ্যান্সার করলেন, জিকে যেটা পারবেন না সেটা ফাঁকা রাখবেন, সেটা পরে চিন্তা ভাবনা করে দেখবেন। এরপর আসি প্যাসেজে। প্যাসেজে অনেকেই বলবে যে আগে কোশ্চেন পড়া উচিত, তারপরে প্যাসেজটা পড়া উচিত। তো আমার মনে হয় কি, এইভাবে কোশ্চেন প্রথমে পড়লে না, মানে একটু ভয় পায় মানুষ, বা আমি নিজেই ভয় পেতাম যে আগে প্রশ্ন পড়বো, তার থেকে আমি প্রথম প্রশ্নটা করি, আমি A নাম্বার প্রশ্নটা পড়বো, তারপর আমি প্যাসেজ পড়া শুরু করবো। A নাম্বারের প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম, আমি ওটা লিখে ফেললাম। তারপর আমি B নাম্বার কোশ্চেনে যাবো, বি এর প্রশ্নটা পড়বো, তারপর আমি প্যাসেজের বাকি অংশটুকু পড়বো, ওখানে বি এর অ্যান্সার পেলে আমি বি এর অ্যান্সার লিখে ফেললাম। এক্ষেত্রে একটা ট্রিক্স বলি, প্যাসেজে সরাসরি উত্তর দেওয়া থাকে, কিন্তু কখনোই আপনারা হুবহু কপি করবেন না। যেমন আমি বলি, উদাহরণ দিই একটা, লাইক মাই ফ্রেন্ডস উইল সাপোর্ট মাই স্টেটমেন্ট। কিন্তু এখানে আপনি হুবহু এটা লিখবেন না, আপনি লিখবেন যে আই এম শিওর মাই ফ্রেন্ডস উইল বেয়ার আউট মাই স্টেটমেন্ট। এখানে সাপোর্টের বদলে আমি অন্য আরেকটা ওয়ার্ড ইউজ করেছি, ঠিক আছে? তো এইভাবে সিনোনিম গুলা ব্যবহার করার চেষ্টা করবেন, বা সিনোনিম না হলেও যদি আপনি ও সিনোনিম মাথায় আসছে না, সেক্ষেত্রে আপনি সাপোর্টই ইউজ করবেন। তো সাপোর্টই যদি ইউজ করতে চান তাহলে সেন্টেন্সটা যদি সিম্পলের থাকে আপনি সেটা কমপ্লেক্স বানাবেন, বা সেন্টেন্সের সাথে আরো 2-3টা ওয়ার্ড জুড়ে দিয়ে একটু বড় করে সুন্দর করে লিখবেন। যে এখানে ফ্রেন্ডস উইল সাপোর্ট মাই স্টেটমেন্ট, এটাকে আমরা সাপোর্টই যদি লিখি তাহলে লিখবো আই এম শিওর মাই ফ্রেন্ডস উইল সাপোর্ট হোয়াট এভার আই সে বা হোয়াট এভার আই ডু। ঠিক আছে? তাহলে আপনার সেন্টেন্সটাও সুন্দর শোনাচ্ছে আর হুবহু কপিও হচ্ছে না। প্যাসেজে কখনোই হুবহু প্যাসেজ কপি করবেন না, এটা মাথায় রাখতে হবে। অলওয়েজ সিনোনিম ইউজ করবেন। লাইকের বদলে অ্যাডোর, বা বিউটিফুল এর বদলে অ্যামেজিং, বা অ ইন্সপায়ারিং, এই টাইপ ওয়ার্ডস গুলা, সুন্দর সুন্দর কিছু ওয়ার্ডস আপনারা মাথায় রাখবেন।
যে যেগুলো আপনারা পরীক্ষায় ব্যবহার করতে পারবেন। আর ফোকাস নিয়ে আমি শর্টে বলি যে ফোকাস আসলে খুব বেশি কঠিন কিছু না, অনেকেই অনেক কিছু বলবে, লাইক বেশি ডাটা ব্যবহার করতে হবে, কোটেশন ব্যবহার করতে হবে, না হলে ফোকাসে মার্কস পাওয়া যায় না, এসব ভুল। আমি এতগুলো পরীক্ষা দিয়েছি, প্রতিটারই রিটার্ন আলাদা মতো আমি টিকেছি, কোথাও আমি ডাটা ইউজ করিনি, কোটেশন ইউজ করিনি, আমার কাছে কোশ্চেনের যেটা চাওয়া হয়েছে সেটাই আমি সিম্পলি সুন্দর করে লিখে দিয়েছি। আর যেমন আমি ইয়ার এক্সাম্পলটা দিই, বিবিএডি তে ছিল যুদ্ধ দিয়ে, যে সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ টুদ্ধ হচ্ছে, তো এটার ইম্প্যাক্ট কি। আর ওই সময়টাতে হামাস ইসরায়েলের উপর হামলা করছিল অক্টোবরে 2023 সালে। তো এগুলার বৈশ্বিক প্রভাব কি পড়তে পারে, এই টাইপ একটা কোশ্চেন ছিল। তো আমি শুরু করছিলাম ভূমিকা। আসলে হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, ফোকাস রাইটিং এর সময় ভূমিকা শব্দটা লেখার দরকার নেই বা ইন্ট্রোডাকশন শব্দটা লেখার দরকার নেই, আপনি সরাসরি সেন্টেন্স দিয়ে শুরু করবেন। যদি কোটেশন আপনাদের মাথায় থাকে, যেই বিষয় নিয়ে ফোকাস জানতে চাইবে সেই বিষয়ের কোটেশন যদি আপনাদের মাথায় থাকে, তাহলে তো খুবই ভালো, রিলেট করে লিখতে পারলে উপরে একটা কোটেশন দিয়ে দিলাম, সেই সাথে সেটা কে বলছে সেটাও লিখে দিবেন। আর এক্ষেত্রে বানান ভুল না করাটাই বেটার। একজন ফেমাস ব্যক্তি একটা কোটেশন দিচ্ছে, তার নামের বানান আপনি ভুল লিখলেন, এটা কিন্তু মোটেও উচিত হবে না। তো কোটেশন খুব বেশি মনে রাখার দরকার নেই, সবসময় কয়েকটা বিষয় নিয়ে কোটেশন মনে রাখলেই হবে। তাদের নামের বানানগুলো একটু ঠিকঠাক লিখবেন। আর ঋতু, আপনি আনমিউট করেন। হ্যালো ঋতু, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতেছি, এখন শুনতেছি। আনমিউট করেন, হ্যালো। ওকে ঋতু, আমরা আপনার কাছে পরে আসতেছি। আমি আহ, ঋতু, আপনার কাছে পরে আসতেছি, আমরা পারভেজ ভাইয়ের কাছে চলে যাব। আচ্ছা, আমাদের রিটেনে আরেকটা চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে ম্যাথ অংশে ভালো করা। তো আসলে কম সময়ের মধ্যে আমরা অনেকেই ভাবি যে আসলে যে সময়টুকু থাকে আমাদের হাতে, আসলে সেই 2 ঘন্টার মধ্যে আসলে এত কিছু লেখার পর আসলে ম্যাথে, মানে 5টা ম্যাথ ফুললি সলভ করা আসলে অনেক কঠিন ব্যাপার একটা। মানে এটাকে অনেক বেশি ডিফিকাল্ট বলা চলে যদি ম্যাথগুলো একটু মানে মানে কমনের মধ্যে না আসে। সেই ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কিভাবে ম্যাথ সলভ করা যায়, পারভেজ ভাই? পারভেজ ভাই, আনমিউট করে কথা বলেন। ধন্যবাদ রনি আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি ম্যাথের বিষয়ে প্রথম একটা কথা বলতে চাই। যে ক্যান্ডিডেট রয়েছে, বিশেষ করে আমরাও যখন হচ্ছে চাকরি পরীক্ষা দিতাম, আমরা ভাবতাম যে ম্যাথ না পারলে মনে হয় আমার ব্যাংক চাকরিটা হবে না। এটা পুরোপুরি সঠিক না আসলে। ব্যাংক রিটেনে ম্যাথ না পারলেও চাকরি হবে। হ্যাঁ, তবে ম্যাথে আমাকে প্রো হতে হবে এমনটা না, আবার আমাকে অ্যাভারেজ মানে বিলো অ্যাভারেজ। সো ম্যাথে আমাকে প্রিপারেশনটা এমন নিতে হবে, যদি আমি খুব ভালো পারি বা ম্যাথে আমি যদি প্রো লেভেলের পারি, সেক্ষেত্রে আমি ম্যাথ সর্বোচ্চ সংখ্যক করে আসবো, এটা টার্গেট রাখতে হবে। আর যদি আমি অ্যাভারেজ পিপল হই, সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে অলওয়েজ যেন যে ম্যাথ গুলো আসবে, প্রশ্নটা দেখার পরে ম্যাথটা সহজ হয়েছে কি কঠিন হয়েছে এটা বোঝা যাবে। সেক্ষেত্রে যারা আমরা হচ্ছে অ্যাভারেজ ম্যাথ পারি, ম্যাথে এতটা ভালো না, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যেন অ্যাভারেজ পিপল যে ম্যাথ গুলো পারবে সেগুলো যেন আমি করে আসতে পারি পরীক্ষা হলে। বিলো অ্যাভারেজ যেন ম্যাথে আমার মার্কটা না হয়। আর যারা ম্যাথে খুব ভালো, তারা তো অবশ্যই ম্যাথে সর্বোচ্চ সংখ্যক মার্ক ক্যারি করার চেষ্টা করবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ম্যাথ না পারলে আমার চাকরিটা হবে না, এই কথাটা মাথা থেকে দূরে রাখতে হবে। কারণ এটা পরীক্ষার হলে এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে। আর পরীক্ষার হলে ম্যাথ সমাধানের ক্ষেত্রে আমি বলবো যে ম্যাথের জন্য যথেষ্ট সময় রাখতে হবে প্রথমত। দ্বিতীয়ত, কোনো ম্যাথ আমি দেখার পরে বা আমি চিন্তা করার পরে যদি আমার মনে হয় যে না, এই ম্যাথ আমি কখনো প্র্যাকটিস করি নাই, আমার পক্ষে এটা পারা সম্ভব না, সেই ম্যাথ সাথে সাথে স্কিপ করে ফেলতে হবে। সেই ম্যাথে সময় দিলে ম্যাথটা না মিলার সম্ভাবনাই বেশি। এবং না মিললে হয় কি, আমি ওই ম্যাথের পিছনে 5 মিনিট বা 6 মিনিট সময় দিলাম, সেক্ষেত্রে ওই ম্যাথের আমার যে সময় দিলাম ম্যাথে 5 মিনিট লস। সেজন্য আমি যদি মনে করি যে ম্যাথটা প্র্যাকটিস করিনি, আমি পারবো না, সেক্ষেত্রে ম্যাথটা বেটার হবে।
এবং আমি যেগুলো math পারবো আমি সেগুলোই শুধু, আর যারা ম্যাথে খুব ভালো তারা সব ম্যাথ করার চেষ্টা করবে। আর ম্যাথের প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো আসলে ম্যাথ এমন একটা বিষয়, এটা একটা কন্টিনিউয়াস প্রিপারেশনের বিষয়। এই কয়েকদিনে ম্যাথে কখনোই প্রো হওয়া যাবে না। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, ম্যাথ গুলো আছে সেগুলো আমি প্র্যাকটিস করতে পারি। আমরা যে প্র্যাকটিস শিট গুলো দিচ্ছি আরো দুইটা, সেগুলো প্র্যাকটিস করতে পারি। তাহলে আমার ম্যাথে মোটামুটি একটা লেভেলে আসবো এবং মোটামুটি অ্যাভারেজ মার্ক আমি ক্যারি করতে পারবো। আমি এতটুকুই বলবো ম্যাথের ক্ষেত্রে। পারভেজ ভাই, এখানে একটা আর কোশ্চেন ম্যাথের আছে ক্ষেত্রে আমার। আরেকটা বিষয় বলতে চাই হ্যালো। যে অবশ্যই হ্যাঁ, অবশ্যই। কোশ্চেন হচ্ছে, আমি একটা ম্যাথ দেখার পর আমি কি ডিরেক্ট খাতায় করা শুরু করব, নাকি কোথাও রাফ করে আগে দেখবো যে আমার অ্যান্সার মিলে কিনা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, এবং অনেকের কাছে আচ্ছা এটা আমি গুরুত্বপূর্ণ মনে হয়। হ্যাঁ, ওকে। আচ্ছা এটা খুবই খুবই সুন্দর একটা কোশ্চেন। আসলে এটা পরীক্ষার হলে আমি যদি ম্যাথটার উপরে ফুল কনফিডেন্ট থাকি যে হ্যাঁ এই ম্যাথটা আমি পারবো, এটা 100 বার দিলে আমি 100 বারই পারবো, সেক্ষেত্রে আমি ডিরেক্টলি অ্যাটেম্প নিব। আর যদি মনে হয় না এই ম্যাথটা আমি প্র্যাকটিস করছি বাট আমার মনে হচ্ছে কোথাও আমাকে এটা দেখতে হবে বা আমাকে একটু ট্রাই করতে হবে, সেক্ষেত্রে আমি কোথাও রাফ করে নিলে বেটার। সব ম্যাথ রাফ করতে গেলে আমি সময়ের সাথে পাল্লা দিতে পারবো না। সেক্ষেত্রে আমি যেটা ফুল কনফিডেন্ট সেটা তো আমাকে রাফ করা দরকার নেই, সেটা আমি ডিরেক্ট খাতায় করা শুরু করে দেবো। আর যেটা আমার মনে হয় যে হ্যাঁ হ্যাঁ, আমি এটা পারবো, আমি চেষ্টা করলে পারবো, সেক্ষেত্রে কোথাও আমি রাফ করে দেন ফাইনালি করতে পারি। আর ম্যাথের প্র্যাকটিসের ক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাইবো যে ম্যাথ কখনো শুধু অন্যান্য সাবজেক্টের মতো দেখে যাবেন না। ম্যাথ অবশ্যই খাতায় প্র্যাকটিস করবেন। ম্যাথ প্র্যাকটিস না করলে আপনি পরীক্ষার 1 ঘন্টা আগেও যদি 10টা ম্যাথ শুধু দেখে যান, ওই 10টা ম্যাথের মধ্যে যদি ম্যাথ দেওয়া হয় আপনি তাও পারবেন না। সো আপনি যতটুকু পারেন ম্যাথ খাতায় প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই ম্যাথে ভালো করবেন ইনশাল্লাহ। ওকে পারভেজ ভাই, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আহ ইদানিং যে কোশ্চেন প্যাটার্ন ফলো করে, সেটা হচ্ছে সিরিয়ালি লিখতে বলে, মানে অ্যান্সার গুলো সিকুয়েন্সিয়ালি লিখতে বলে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের জন্য একটা বার্ডেন হচ্ছে, তাকে প্রথমে ফোকাস লিখতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে কি করা যায়? পরীক্ষার্থীগুলো কি প্রথমে ফোকাস লিখবে, নাকি জায়গা ফাঁকা রেখে জিকে অথবা অন্যান্য অ্যান্সার করার পর দেন ফোকাসে আসবে? আচ্ছা, এক্ষেত্রে আমি বলি আমি তো হচ্ছে ব্যাংকের 4টা রিটেন দিছি। তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে যে এরকম প্রশ্ন ছিল আমাদের ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে, সেখানে হয়তো এরকম ছিল যে সিরিয়ালি লিখতে বলা হয়েছে বাট খাতায় নির্দিষ্ট পেজ দেয়া ছিল এবং প্রত্যেক প্রশ্নের হচ্ছে মার্কিং করা ছিল যে এক এক নাম্বার প্রশ্নের উত্তর এত পেজের মধ্যে দেন, এত পেজ বাদ দিয়ে 2 নম্বর মার্কিং করা হয়েছে। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি তো চাইলেই স্কিপ করতে পারি, কারণ আমার তো 1 নম্বর প্রশ্নে 4 পেজ দেয়াই আছে, আমি এটা পরেও লিখতে পারবো। কিন্তু যদি আমার পেজ মানে সেভাবে দেয়া না থাকে, কিন্তু যদি মানে আমাকে লিখতে বলে যে সিরিয়ালি লিখতে হবে বাট খাতায় কোনো প্রশ্নের মার্ক মানে প্রশ্নের নাম্বারিং করা নাই, সেক্ষেত্রে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। যদি আমি খুব ভালো, আবারও বলবো যে যদি আত্মবিশ্বাসী থাকি, ফোকাস আমি প্রথমে লিখলে খুবই বেটার। কারণ ফ্রেশ মাথায় ফোকাসটা লিখতে পারলে আহ, ভালো মার্ক ক্যারি করা যায়। কারণ ব্যাংক রিটেনে কিন্তু ফোকাস 2টা এবং আর্গুমেন্টে 100 মার্ক, তো সেক্ষেত্রে এই বিষয়গুলোকে আলাদাভাবে প্রায়োরিটি দিতেই হবে। সেক্ষেত্রে আমি যদি কনফিডেন্ট থাকি এবং প্রথমে লিখতে পারি খুবই ভালো, ভালো মার্ক আশা করতে পারি। যদি কনফিডেন্ট না থাকি, সেক্ষেত্রে আমাকে যদি মনে হয় যে হ্যাঁ পেজ বাদ দিয়ে আমি পরের প্রশ্নগুলো উত্তর করতে পারি, তবে আমি বলবো যে ফোকাসে আপনারা একটু টেকনিক অবলম্বন করে প্রথমে দেওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ এটাই বেটার হবে। রনি। ধন্যবাদ পারভেজ ভাই। আমাদের সাথে মনে হয় ঋতু ব্যাক করছে। সো ধন্যবাদ রনি। হ্যাঁ, 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 ওকে, ধন্যবাদ। সো ঋতুর কাছে আমি জানতে চাইবো যে আসলে প্যাসেজ সলভ করার ক্ষেত্রে আসলে কতটুকু সময় দেওয়া উচিত আসলে? ওকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে প্যাসেজের জন্য আমাদের সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় দেওয়া উচিত, এর বেশি না।
চেষ্টা করবো ফাঁকা রেখে। আপনি কি আমাকে বুঝতে পেরেছেন? আপনারা কি আমাকে বুঝতে পারছেন? হ্যাঁ ঋতু, আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ। তো যেটা বলছিলাম, প্যাসেজ অনেক সময় আনপ্রেডিক্টেবল থাকে, কিছু কিছু সময় প্যাসেজ সহজ আসে, যেমন আমার সময় বিবিএ প্যাসেজটা খুব সহজ ছিল, কিন্তু সিনিয়র অফিসার, 21 শতাধিক সিনিয়র অফিসারের প্যাসেজটা খুবই কঠিন ছিল। তো সেই ক্ষেত্রে দেখা যায় প্যাসেজে অনেকের আধা ঘন্টা চলে গেছে কিন্তু কিছুই অ্যান্সার করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে ওইটা বাদ দিয়ে আমরা অন্য কিছু অ্যান্সার করার চেষ্টা করব। যেটা কঠিন মনে হবে সেটা আমরা স্কিপ করবো, করে বাকিগুলো আমরা অ্যান্সার করবো, কিন্তু আমরা সবকিছুই অ্যান্সার করবো। প্যাসেজের সর্বোচ্চ 20 মিনিট, এর বেশি কোনোভাবেই সময় দেওয়া উচিত নয়। 20 মিনিটের মধ্যে আমাদের কমপ্লিট করা উচিত। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আহ, আমার আরেকটি প্রশ্ন ঋতু আপনার কাছে, সেটি হচ্ছে আপনারা দুই হ্যাঁ। ঘন্টার পরীক্ষায়, মানে টোটাল 2 ঘন্টার পরীক্ষা, আপনি যেহেতু বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে সিলেক্টেড হয়েছেন, এবং আমার জানা মতে আপনি বেশ ভালো একটা মার্ক ক্যারি করেই বাংলাদেশ ব্যাংকে রেডি হয়েছেন, এবং আপনার মার্কের রেঞ্জটা বেশ ভালো যতটুকু আমি জানি। তো সেক্ষেত্রে অনেকেই বলে যে সিনিয়র অফিসার কিংবা ব্যাংকের রিটেনে 100 মার্ক পাওয়া একটা অ্যাভারেজ ব্যাপার, মানে 100 মার্ক অথবা 90 পাওয়া যায়। বাট 110-এর উপরে উঠতে গেলে এক্সট্রা একটা ইফোর্ট দিতে হয়। ঠিক ওই এফোর্টের জায়গাটা কোথায় আসলে, মানে কোন জায়গাটাতে আসলে আপগ্রেড করা সম্ভব? ফোকাস। ফোকাস আর আর্গুমেন্ট, কারণ এগুলো সবচেয়ে বেশি মার্কস ক্যারি করে। ম্যাথে মাত্র 30 মার্কস থাকে। ফোকাস, আর্গুমেন্ট, জিকে আর প্যাসেজ, এগুলোতে সব ভালো করার চেষ্টা করতে হবে। ফোকাস 35, 35, 70 বাংলা ইংলিশ। তো এখানে যদি আপনি খুব বেশি ভালো লিখেন, আপনাকে 35-এর মধ্যে 25 দিবে, 25, 26 দেবে। তো এখানে যদি আপনি দুইটাতে 25, 25, 50 ক্যারি করতে পারেন তাহলে খুবই ভালো। আর আর্গুমেন্টে 35। তো আমি বলবো যে যেগুলোতে মার্কস বেশি সেগুলো আগে অ্যান্সার করার চেষ্টা করতে হবে, কারণ পরে কিন্তু সময় পাওয়া যায় না। তখন আপনি চাইলেও দেখা যাবে যে আপনি ট্রান্সলেশন আগে করতেছেন, কিন্তু ট্রান্সলেশন করতে যেয়ে আপনি আর্গুমেন্টটা নেগলেক্ট করতেছেন, কিন্তু শেষে আপনার সময় দেখা গেল 10 মিনিট আছে। 10 মিনিটে আপনি একটা ভালো আর্গুমেন্ট লেখাটা আসলে টাফ 35 মার্কসের জন্য। তো সেজন্য আমি বলবো যেগুলোতে বেশি মার্কস ক্যারি করে সেগুলো আগে করার চেষ্টা করবেন। হ্যাঁ ঋতু, ধন্যবাদ। আর লিখিততে, হুম, আচ্ছা। জি জি জি, কন্টিনিউ করেন আপনি। আচ্ছা, আমি বলবো যে আমার ম্যাথে কিন্তু আমি খুব দুর্বল। তো আমার 3টার বেশি ম্যাথ হতো না। বিবিএটিতেও আমার 2টো অথবা 3টা ম্যাথ হয়েছে। সিনিয়র অফিসারেও আমার 2টো অথবা 3টা ম্যাথ হয়েছে। তো আমার মার্কসটা আসলে আসছে ফোকাস থেকে। ফোকাস, আর্গুমেন্ট, এগুলো আমি খুব, মানে আমার মনে হয় যে আমি ভালো মতো লিখতে পারছিলাম। এগুলাতে আমি বেশি টাইম দিয়েছিলাম। আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি। আমাদের সিনিয়র অফিসারের ফোকাস 2টা আসছিল, এ আর বি দিয়ে। এতে ছিল 25 মার্কস, বিতে ছিল 10 মার্কস। তো 25 মার্কের যেটা, সেটার মার্কস আমি ফরচুনেটলি দেখতে পেয়েছিলাম খাতা যখন চেক করা হয় তখন। সেটাতে আমি 25-এ 19 পেয়েছিলাম। ওটাই সর্বোচ্চ ছিল বিভিন্ন গ্রুপে সবার, যারা যারা মার্কস দেখতে পেয়েছে। সবকিছু দেখে মনে হয়েছে যে না, আমি মোটামুটি হাইস্টে আছি। তো ফোকাসে আসলে যতটা পারা সম্ভব মনের মাধুর্য, মাধুর্য মিশিয়ে সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করে একটা সিম্পল সেন্টেন্সকে একটু আরো ভালোভাবে লিখে আপনি ফোকাসে ভালো মার্কস পেতে পারেন। এক্স্যাক্টলি, তো আপনার সাথে আমি একমত। কারণ হচ্ছে আমি ব্যাংক রিটার্ন অথবা ব্যাংকের গ্রুপদের নিয়ে অনেকদিন ধরে কাজ করি, আপনারা হয়তো বা সবাই দেখেন। আহ, আমারও ভাগ্য হয়েছে যে আমার অনেকের রিটেনে ফোকাস পার্টের মার্কটা জানার। আসলে যদিও এটা, মানে আহ, আপনারা যদি বলেন লিগালি আসলে কিভাবে জানি, এটা আসলে বলা মুশকিল। কিন্তু অনেক সময় খাতা ক্রস চেক করতে গিয়ে অনেকেই জানতে পারে যে আসলে তার ফোকাসে মার্ক কত। সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকে আপনাকে পরামর্শ দিবে যে আরে ফোকাসে তো মার্ক বেশি তোলা সম্ভব না, ফোকাসে আপনি 50% মার্ক পাবেন। লাইক আপনার ফোকাসে 70-এর মধ্যে আপনি 35 থেকে 40 পেতে পারেন। কিন্তু ইন্টারেস্টিংলি আমাদের রেকর্ড অনুযায়ী বলে যে আপনার ফোকাসে আপনি 27 থেকে 28 পেতে পারেন আউট অফ 35। এবং আমাদের সময় সিনিয়র অফিসার 21-এ ফোকাসে মার্ক ছিল 25। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আহ, অনেকেই ফোকাসে 16, 17, 18 পেয়েছে। সো এটা নর্মাল। তার মানে একটা সামারি কথা হলো, আপনি যদি ফোকাসে ভালো করেন তাহলে আপনি ম্যাথের থেকেও ভালো মার্ক পেতে পারেন। আমি এই কথা সবাইকে বলি, যে আপনি 5 মিনিট সময় ব্যয় করে একটা ম্যাথ হ্যাঁ। করলেন, 5 মিনিট সময় ব্যয় করে আপনি একটা ম্যাথ করলেন, কিন্তু শেষে গিয়ে আপনার উত্তর মিললো না, সেক্ষেত্রে আপনি কিন্তু 0 পাবেন। কিন্তু আপনি 5 মিনিটে যদি এক পেজ ফোকাস লিখতে পারেন, তাহলে আপনি এখান থেকে একটা পার্শিয়াল মার্ক পাবেন, যেটা আপনাকে হেল্প করবে আসলে। আমার কাছে মনে হচ্ছে ব্যাংকের রিটার্নটা হচ্ছে আপনার
ম্যাথ করতে হবে কিংবা ফোকাস আমার খুব ভালো লিখতে হবে, অথবা এটার তুলনায় আপনার এভারেজ প্রত্যেকটা জায়গায় ভালো করা উচিত। আহ, আমি এবার পারভেজ ভাইকে কোশ্চেন করব যে আসলে জিরো ম্যাথ অথবা একটা দুইটা ম্যাথ দিয়ে কি আসলে টপ করা যায় কিনা। লাইক যে আমরা যেটাকে মনে করেন যে অনেকে যেহেতু সোনালী ব্যাংক চয়েস দিয়ে থাকে অথবা আইসিবি চয়েস দিয়ে থাকে, সেক্ষেত্রে জিরো ম্যাথ বা ওয়ান ম্যাথ বা টু ম্যাথ দিয়েও আসলে টপ করা সম্ভব কিনা। পারভেজ ভাই। পারভেজ ভাই আনমিউট করে কথা বলেন। ঋতু, আমার মনে হয় পারভেজ ভাইয়ের নেটের সমস্যা। আপনি কি উত্তর দিবেন আসলে যে একটা ম্যাথ আমাকে শোনা বা। যায়? হ্যাঁ, এখন শোনা যায়, এখন শোনা যায়। রনি, আমাকে শোনা যায়? জি জি, শোনা যায়, আপনাকে শোনা যায়। ওকে ওকে ওকে, আচ্ছা। আপনার প্রশ্নটা আমি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি, আর আমি আনমিউট করছিলাম। হ্যাঁ, আমি আনমিউট করছিলাম, বাট আপনি আমাকে মিউট করে রেখেছিলেন, হোস্ট আপনি। তো আমি যেটা প্রথম কথাই বলবো যে একটা দুইটা ম্যাথ বা ম্যাথ না হওয়া বা ম্যাথ বেশি হওয়া এগুলোর উপরে চাকরি ডিপেন্ড করে না। কারণ আমি নিজেই সিনিয়র অফিসারে মাত্র আমার দুটো ম্যাথ হয়েছে। আমি কিন্তু মেধা তালিকায় অষ্টম পজিশনে এসেছি। সো ম্যাথ একটা বা দুইটা, এবং আমার জানা মতে আমার কলিগ একটা ম্যাথ করেও তার চাকরি হয়েছে, এবং সোনালী ব্যাংকে। সো ম্যাথ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কোনো বিষয় না। তবে আমার অলওয়েজ মাথায় এটা রাখতে হবে, আমি যেই ম্যাথ পারবো না সেই ম্যাথে আমাকে সময় ব্যয় করার কোনো প্রশ্নই আসলে বেটার হবে। জাস্ট এতটুকুই বলবো। রনি। হ্যাঁ হ্যাঁ, ওকে পারভেজ ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা এবার কিছু কোশ্চেন দেখবো পারভেজ ভাই, এবং ঋতুর কাছে আমার কোশ্চেন, সেটা হচ্ছে ফোকাসে ভালো করার জন্য আসলে কি করতে হবে ঋতু, জাস্ট টু দ্য পয়েন্ট। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায় ঋতু। আচ্ছা, ফোকাসে ভালো করার জন্য আমি মনে করি যে টপিকই আসুক না কেন, আমরা সবসময় পাঁচটা সেগমেন্টে লেখার চেষ্টা করব। প্রথমে ইন্ট্রোডাকশন, এন্ড অবভিয়াসলি আমরা ইন্ট্রোডাকশন ওয়ার্ডটা আমরা লিখবো না, আমরা শুরুতেই সেন্টেন্স দিয়ে শুরু করব। সেন্টেন্স দিয়ে শুরু করে 5 থেকে 6 লাইন বা 7 লাইন আমরা লিখলাম। লেখার পর আমরা যাব প্রবলেম, আমাদেরকে কোন কোশ্চেনটা বলছে সেটার উপর ভিত্তি করে আমরা সেই প্রবলেমটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখবো। যদি বলে পলিউশন, পলিউশন নিয়ে, তো পলিউশন আসলে কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমরা এটা নিয়ে কিছু একটা লিখবো। আর প্রবলেমটা লেখার পর আমরা ইফেক্টে চলে যাব। ইন্ট্রোডাকশন, প্রবলেম, ইফেক্ট, মানে যে প্রবলেমটা হচ্ছে, এই যে বাতাস দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে, এটার কারণে কি কি এফেক্ট হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে বা হিউম্যান লাইফে বা এনিম্যাল লাইফে, আমরা ইফেক্ট গুলো লিখবো। লেখার পর আমরা সেটার প্রতিকার দিব, সলিউশন দিব, যে আমরা কি করলে এই পলিউশনটা থেকে বাঁচতে পারি। তারপর আমরা কনক্লুশনে চলে যাব। অবশ্যই আমরা কনক্লুশন শব্দটা ইউজ করব না, আমরা ডিরেক্ট উপসংহার লিখে দিব কয়েক লাইন। আমি একটা এক্সাম্পল দিই। ওকে ঋতু, ঋতু যেমন আপনাকে একটু থামাই। এক্সপোর্ট হ্যালো। টাইপ। হ্যাঁ ঋতু। আচ্ছা, অবশ্যই। ও আমাদের যেহেতু এটা পেইড ভার্সন না, সো আমাদের জুমের টাইম 40 মিনিট, আমাদের টাইম শেষ হয়ে যাবে। সো টাইম শেষ হয়ে গেলে আপনারা আবার আচ্ছা, ঠিক আমি আছে। একটা লিংক প্রোভাইড করব, আপনারা সেই লিংকে জয়েন করবেন। আমরা হয়তো বা আর 10 থেকে 15 মিনিট সেশন কন্টিনিউ করব। সো আপনাদের সবাইকে ধন্যবাদ।